আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলছি। বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে যে ট্যাক্সেশন পলিসিটা আরোপ করা হয়েছে, সেটা নিয়ে দেশের সর্বত্র নানা রকমের সমালোচনা হচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ী সমাজ সমালোচনা করছে, অর্থনীতিবিদরা সমালোচনা করছে, প্রান্তিক জনগোষ্ঠী সমালোচনা করছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ অনেক দিন গরিব দেশ ছিল। বাংলাদেশের মতো এত বড় ইকোনমি পৃথিবীতে গরিব দেশ আকারে নাই। বাংলাদেশের এই বছরের সেপ্টেম্বরের দিকে উন্নত দেশে এলিভেট করার কথা ছিল জাতিসংঘের মধ্য দিয়ে, কিন্তু বাংলাদেশ তাদের অর্থনীতি যেহেতু এখনো গুছিয়ে উঠতে পারেনি, 3 বছরের অতিরিক্ত সময় চেয়েছে। এখন সেপ্টেম্বর অক্টোবরের দিকে বাংলাদেশ জানবে যে জাতিসংঘ সেটা বাংলাদেশকে দিয়েছে কিনা। যদি না দিয়ে থাকে, বাংলাদেশের অর্থনীতি এখন যে ছাড়গুলা পায় গরিব দেশ হিসাবে, এলডিসি হিসাবে, সেগুলা পৃথিবীর নানা দেশে আমদানি রপ্তানিতে বাংলাদেশ কম ট্যাক্স পায়। এখন যদি উন্নত দেশ হয়ে যায়, বাংলাদেশ সেই ছাড়টা পাবে না। এবং বাংলাদেশের যেটা করতে হবে সেটা হচ্ছে আমদানি রপ্তানিতে দ্রব্যমূল্য অনেক বেড়ে যাবে। পৃথিবীর নানা দেশ থেকে পণ্য আনতে গেলে খরচ বেড়ে যাবে। আমরা যে ওষুধগুলো প্রস্তুত করি সেগুলোর দাম বেড়ে যাবে। আমাদের যে পোশাক শিল্প, সেগুলো আমরা যে রপ্তানি করি সেখানে আগের মতো আর ট্যাক্স ছাড় পাবে না। এখন আমাদের পণ্য ঢুকতে বেশি ট্যাক্স দিয়ে ঢুকতে হবে, যার ফলে যেটা দেখা যাবে, আমাদের ইকোনমিতে যে জবগুলো আছে সেগুলো কমে যাবে। আমাদের ইকোনমির যে প্রোডাকশন সেগুলো দিন দিন কমে যাবে। এখন বাংলাদেশ যেহেতু পৃথিবীর মধ্যে আছে, সুতরাং পৃথিবীর দেশগুলোর সাথে বাংলাদেশকে কম্পিট করতে হবে। গরিব দেশ হিসেবে বাংলাদেশ এতদিন নানা রকম সুযোগ সুবিধা পেয়েছে। এখন বাংলাদেশের ইকোনমি যেহেতু অনেক বড় হয়ে গেছে, বাংলাদেশ যেহেতু পৃথিবীর নানা ইকোনমির সাথে ট্রেড করছে, এখন সেখানে গরিব দেশ হিসেবে নানা সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু বাংলাদেশ সত্যিকার অর্থে গরিব না। সুতরাং বাংলাদেশকে স্ট্রাকচারালি পরিবর্তনগুলো করতে হবে এবং বাংলাদেশের এনবিআর, বাংলাদেশের সরকার সেই পথেই আগাচ্ছে। এখন ডিম আগে না মুরগি আগে, বাংলাদেশের যেটা দরকার ছিল সেটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা দরকার ছিল। আমরা দেখেছি এনবিআর এর মতিউর, আমরা দেখেছি এনবিআর এর শহীদুল, আমরা দেখতে পেয়েছি হাজার হাজার কোটি টাকা লুটপাটের গল্প দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি ব্যাংক লুটপাটের গল্প দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি শেয়ার বাজার লুটপাটের গল্প দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের গল্প দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি জ্বালাও পোড়াও আন্দোলন দেখতে পেয়েছে। সুতরাং বাংলাদেশে সভ্যতা গড়ে ওঠেনি, বাংলাদেশে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, বাংলাদেশে জিডিপি বড় হয়েছে, ইকোনমি বড় হয়েছে লুটপাট কেন্দ্রিক ইকোনমি থেকেছে। সরকার আমরা দেখেছি যারা রাজনীতিবিদরা ক্ষমতা এসেছে, তারা লুটপাট কেন্দ্রিক রাজনীতি করেছে, লুটপাট কেন্দ্রিক সরকার ব্যবস্থা পরিচালনা করেছে। সরকার এবং প্রশাসনে যারা আছে তারা লুটপাটকে প্রমোট করেছে এবং সেটা আমরা সব সময় দেখেছি। সেজন্যই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হয়নি, সেজন্যই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, সেজন্যই বাংলাদেশে 24-এ ফ্যাসিজম বিরোধী একটা গণ আন্দোলন হয়েছিল। বাংলাদেশে কিছুদিন পর পর রক্তাক্ত হয় জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পারেনি। গণভোটকে আমরা অসম্মান করি, গণভোটের গণরায়কে আমরা অসম্মান করি। ক্ষমতায় গেলে ভোট কেন্দ্রিক যে রাজনীতি সেটার কথা ভুলে যায়, গণতন্ত্রের কথা ভুলে যায়। আমরা অভুক্ত থাকা অবস্থায় লুটপাট করে আমরা দেশের অর্থনীতিকে, দেশের লোকজনকে নানাভাবে আমরা কি করি, ক্ষতি সাধন করি। এখন বাংলাদেশের নতুন যে সরকার আসছে, তাদের যে বাজেটটা 9 লক্ষ কোটি টাকার বাজেট, সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি 75%ই চলে যাবে হচ্ছে সরকারের পরিচালনা ব্যয়। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে সরকার যে ঋণগুলো নিয়েছে সেগুলোর সুদ পরিশোধ করা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া, সরকারের মন্ত্রী এমপিদেরকে বেতন দেওয়া, অফিস আদালতগুলো চালানো। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য যে বাজেটটা আছে সেটা হচ্ছে মাত্র 25%। তার মানে হচ্ছে আমরা দেখতে পেয়েছি প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতো বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য বাজেট করেছে। এখন সেখানে বাংলাদেশের ঘাটতি আছে। আমরা এই উন্নয়ন বাজেট থেকে আমাদের লুটপাটগুলো হয়, অন্য জায়গা থেকে লুটপাট হয় না। যেমন বেতন ভাতা, অফিসের খরচ, এগুলোতে কোনো লুটপাট হয় না। লুটপাট হয় কোন জায়গাতে? যে বাজেটটা আমাদের উন্নয়নমূলক বাজেট, যেমন 2.5 লক্ষ কোটি টাকা যেটা আছে সেটা থেকে লুটপাট হয়। এবং সেই লুটপাটটা হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশকে
রূপপুরের নিউক্লিয়ার প্রজেক্টের বালিশ কাণ্ডের মতো। আমরা দেখেছি ভারতে একই রকম প্রজেক্টটা 4 ভাগের 1 ভাগ দামে হয়েছে। অথবা আমাদের মেট্রো রেল, সেটাতে আমরা দেখতে পেয়েছি যে নানা জায়গা থেকে অভিযোগ উঠছে যে সেটা বেশি দামে হয়েছে। এগুলো হচ্ছে আমাদের উন্নয়নমূলক কার্যক্রম। এখন বাংলাদেশের সরকারের অন্য কোনো উপায় নেই, বাংলাদেশকে ট্যাক্সেশনের দিকে যেতে হবে। বাংলাদেশ যদি উন্নত হতে হয়, বাংলাদেশে হাই ট্যাক্স টু জিডিপি রেশিও লাগবে। বাংলাদেশ এখনও 7 বা 8-এর কাছাকাছি আছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেটা আছে সেটা 15%-এর মতো আছে। সুতরাং বাংলাদেশকে ও ট্যাক্সেশন রেটটা বাড়াতে 15%-এর দিকে নিয়ে যেতে হবে আস্তে আস্তে করে। বাংলাদেশের বর্তমান সরকার সেই পথেই হাঁটা শুরু করেছে। এখন এই পদক্ষেপটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে কিনা পিছিয়ে নিয়ে যাবে সেটা আমরা জানি না, তবে ডেফিনেটলি বাংলাদেশ অনেক দিন ধরে স্ট্রাগল করবে। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সেটাই বলেছে। তিনি বলছে যে তাদের যে পলিসিগুলো সেগুলোর সুফলগুলো 2 বছর 3 বছর 5 বছরের নানা রকম কথা বলছে, ইচ্ছা মতো কথা আর কি। তিনি নিজেও শিওর না, কেন বাংলাদেশে আমরা দেখছি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক যে প্রজেক্ট চেষ্টা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের ইকোনমি আগামী কিছুদিন যখনই বাংলাদেশ ডেভেলপ ইকোনমিতে চলে যাবে, বাংলাদেশের ইকোনমি অনেক বেশি শ্রিঙ্ক হয়ে যাবে। বাংলাদেশের ইকোনমিতে আগের মতো কাজ থাকবে না, আমদানি রপ্তানি থাকবে না। এখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেহেতু শক্তিশালী হয়নি, ব্যাংক বিমা লুটপাট হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো লুটপাট হয়েছে, পুলিশ প্রশাসনের লুটপাট হয়েছে, রাজনৈতিক কেন্দ্রিকতে লুটপাট হয়েছে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের যেহেতু প্রতিষ্ঠানগুলোও শক্তিশালী হয়নি, ট্যাক্সেশন পলিসিও বাড়াচ্ছে, সুতরাং বাংলাদেশের উৎপাদনগুলো আসলে খুব একটা কাজে হয়নি, কাজ মানে কার্যকর কোনো উন্নয়ন বাংলাদেশে দেখা যায়নি, এবং তার ফলটা বাংলাদেশ আগামী দিনগুলোতে পাবে। কেননা বাংলাদেশকে তো সারা পৃথিবীর দেশগুলা অবৈধ সুযোগ সুবিধা দিতে পারবে না, যে তোমরা অনুন্নত দেশ, তোমরা গরিব দেশ, সেজন্য তোমাদের আজীবন ধরে ট্যাক্সের সুবিধা দিব, সেটা দিবে না। সেজন্য জাতিসংঘ সেপ্টেম্বরে ডিসিশন নেবে যে বাংলাদেশের এই অ্যাপ্লিকেশনটা তারা অ্যাপ্রুভ করবে কিনা, নাকি বাংলাদেশকে উন্নত দেশ হিসেবেই তারা ট্রিট করবে। কেননা বাংলাদেশের পার ক্যাপিটাল জিডিপি এখন $3000। পৃথিবীর অনেক উন্নত দেশের সাথে কম্পেয়ার করলে এই জিডিপি রেশিওটা বাংলাদেশে অনেক অনেক বেশি। সুতরাং সেই অবস্থায় বাংলাদেশকে অবশ্যই উন্নত দেশের দিকে একটু একটু করে যেতে হবে। যদিও বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে খুব বড় একটা অংশই হচ্ছে গিয়ে গরিব। সম্পদ শুধুমাত্র অল্প কিছু লোকজন, 1% 5% লোকজনের কাছে হয়তো সম্পদটা কুক্ষিগত করা আছে, এবং তারা দেশে বিদেশে নানা জায়গাতে সেই সম্পদটাকে তারা পাচার করেছে, দেশটাকে সেই অন্ধকারে রেখে দিয়েছে। এখন এই অবস্থায় আমরা উন্নয়নের পথে দেশের প্রতিবন্ধকগুলো কোথায়? দেশের প্রতিবন্ধকগুলো হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠান না থাকা, আমাদের রাজনৈতিক নেতৃত্বের অদক্ষতা, আমাদের সরকারের অদক্ষতা, আমাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার জন্য যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেই কার্যক্রমগুলো না নেওয়া। বাংলাদেশের সরকারের যে অবস্থা আর কি, ধীরতা স্থিরতা, তারা আসলে দক্ষ হতে হলে কী করতে হবে, যে আমার গাইডলাইনে আমাকে বলা আছে এই সময়ের মধ্যে আমি উন্নত দেশ হবো, আমাকে উন্নত দেশের মতো করে আমার অবকাঠামো তৈরি করতে হবে, আমার প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে, সেগুলো তৈরি করে নিয়ে এখন আমাকে তার ফলটা ভোগ করতে হবে। বাংলাদেশের পোশাক শিল্প প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাবে, বাংলাদেশের ওষুধ শিল্প প্রতিবন্ধকতার মধ্যে পড়তে যাবে। তাহলে বাংলাদেশে আছেটা কি? বাংলাদেশের অর্থনীতি তো ঠিকই আছে ওষুধ শিল্প আর পোশাক শিল্পের উপর ভিত্তি করে। এখন বাংলাদেশে তো উন্নত কোনো শিল্প তৈরি হয়নি। সুতরাং ব্যাংকে লুটপাট, আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট, শেয়ার বাজারে লুটপাট, পোশাক খাতে লুটপাট, বাংলাদেশে আছেটা কোন জায়গায়? রাজনৈতিক ক্ষেত্রে লুটপাট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎটা প্রচণ্ড রকমের ভয়াবহ রকমের খারাপ হবে। এখন বাংলাদেশকে শুধুমাত্র এক দিক থেকে বাংলাদেশকে টিকিয়ে রাখা যায়, সেটা হচ্ছে বাংলাদেশের কৃষিখাত। কৃষকরা বাংলাদেশে উৎপাদন করতে পারে, বাংলাদেশ খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ আছে। আরেকটা দিক হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স আর্নাররা সারা পৃথিবী থেকে বাংলাদেশ যে রেমিটেন্সটা পায় সেটা বাংলাদেশকে টিকিয়ে রাখছে। সুতরাং আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, তাহলে বাংলাদেশের যেই ঋণটা বাংলাদেশ সারা পৃথিবী থেকে নিয়েছে সেগুলোর যে ফলটা বাংলাদেশ অর্জন করছে, যেহেতু লুটপাট কেন্দ্রিক উন্নত কার্যক্রম পরিচালনা করা হয়েছে, সুতরাং বেশিরভাগ ঋণগুলা লুটপাট কেন্দ্রিক কাজে ইউজ করা হয়েছে। সুতরাং সেগুলো জিডিপিতে খুব বেশি ভূমিকা রাখবে এমন না, যার ফলে যেটা দেখা যাবে বাংলাদেশ ঋণ পরিশোধ করতে থাকবে। বাংলাদেশের ঋণ পরিশোধ করতে গিয়ে বাজেটে বড় অংশ চলে যাবে, উন্নয়নমূলক কাজে কোনো রকম বাজেটের অবশিষ্ট অংশ থাকবে না। যেমন বিএনপি সরকার 9 লক্ষ কোটি টাকা বাজেট দিয়েছে, সেটা নিয়ে তারা বাহবা করছে, কিন্তু তার 75% চলে যাবে হচ্ছে গিয়ে সরকারের পরিচালনা ব্যয়, ঋণের সুদ, ঋণ পরিশোধ করে এগুলাতে। উন্নয়নমূলক কার্যক্রম থেকে যাবে মাত্র 25%, এবং সেই পার্সেন্টের আমরা দেখেছি বড় একটা অংশ লুটপাট হয়ে যায়।
কোথায় জানি দেখেছিলাম 100 উন্নয়নমূলক কার্যক্রমে 100 টাকা যদি বাজেট থাকে, তার 90 টাকাই নানা জায়গাতে লুটপাট হয়ে যায়, 10% ওখানে গিয়ে কাজে লাগে এবং সেই কাজের মধ্যেও আবার গাফিলতি দিয়ে কাজ করে, এই অবস্থা। সুতরাং বাংলাদেশের অবস্থা ভয়াবহ। লুটপাট কেন্দ্রিক অদক্ষ প্রতিষ্ঠান এবং সরকার বাংলাদেশের এই অবস্থার জন্য দায়ী। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।